সোনাপুর কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল গ্রুপের ছাত্রছাত্রীদেরকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা করোনার মধ্যে থেকেও স্বাস্থ্যবিধি মেনে আজকে আমার ক্লাসে যুক্ত থাকবে, সুস্থ থাকবে। তা আজকে আমি পড়াবো চতুর্থ অধ্যায়ের ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ তৈরি করা যায়, এবং এটা ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য। অর্থাৎ HTML ট্যাগ ব্যবহার করে কীভাবে একটা প্রোগ্রাম তৈরি করে বা HTML প্রোগ্রাম কীভাবে তৈরি করে সেটা সম্পর্কে জানতে পারবে। এই উপলক্ষে আমি একটা কন্টেন্ট তোমাদেরকে উপস্থাপন করছি। তো এখন দেখো, সেই কন্টেন্টটা হলো একটু দেখো। প্রথমে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের পাঠ শেষে যেটা তোমরা জানতে পারবে বা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, ফরম্যাটিং এবং ফরম্যাটিং ট্যাগ বলতে কী বুঝো বর্ণনা করতে পারবে, টেক্সট ফরম্যাটিং কেন প্রয়োজন তা বলতে পারবে, প্রয়োজনীয় ফরম্যাটিং ট্যাগ সমূহের নাম ও তাদের কাজ বর্ণনা করতে পারবে, আর ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। এই ধরনের কয়েকটা ওয়েব পেজ আছে। তো যদিও আমি এখানে লিখছি যে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করি, তাহলে বিভিন্ন ট্যাগ, সেই ট্যাগগুলি আমরা জানবো আগেই। ওই যে প্রয়োজনীয় ফরম্যাটিং ট্যাগ, বিভিন্ন ট্যাগ সম্পর্কে তাদের বর্ণনা জানবো, আর বিভিন্ন ওয়েব পেজ কীভাবে তৈরি করে সেটা সম্পর্কে আমরা জানবো। তো আজকের পার্ট হলো মূলত সেই বর্ণনা আগে করেছি HTML এর পার্ট 2, এর পূর্বে আলোচনা করা হয়েছে পার্ট 1, আর আলোচনা করব মূলত ফরম্যাটিং ট্যাগ নিয়ে। ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ তৈরি করে। তো প্রথমে আসো ফরম্যাটিং কী। যেমন টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে একটি ওয়েব পেজে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ফরম্যাটিং করে। তাইলে সঠিক আকৃতি প্রদান করে, যেমন আমি এক পৃষ্ঠা ডকুমেন্ট লিখলাম, ডকুমেন্টটা লিখলে কিন্তু সুন্দর হয় না। ওইটাকে যেমন কিছু জিনিস আছে হেডিং দিতে হয়, শিরোনাম, তাও কোথায় মাঝখানে, আবার কিছু আন্ডারলাইন করতে হয়, কিছু বোল্ড করতে হয়, কিছু ইতালিক করতে হয়। এইভাবে কোনোটা ডান দিকে রাখতে হয়, কোনোটা বাম দিকে, কোনোটা মাঝামাঝিতে, এরকম বিভিন্নভাবে করতে হয়। এই সাজানোটাই হলো মূলত ফরম্যাটিং। আর এই কাজ করার জন্য যে ট্যাগ ব্যবহার করে HTML-এ, সেটা হলো HTML ফরম্যাটিং ট্যাগ। এই জিনিসগুলি এখানে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে আমি এটা বললাম। যেমন বি মানে বোল্ড করে। যেমন এখানে যদি আমি সরাসরি একটু দেখাই, যেমন এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড উপস্থাপন করলাম, মানে একটা প্রোগ্রাম ওপেন করলাম। সে এখানে এখন লেখাটা দেখতে ছোট থাকে, তখন এটাকে আমরা ফন্ট সাইজ বাড়াবো। এই লেখাটা মাঝখানে নেওয়া দরকার, আমি তখন মাঝখানে নেব। এই যে বোল্ড করা দরকার, আমি তখন বোল্ড করব। এটাকে কালার দেওয়া দরকার, এটাকে কালার দেব। ঠিক আছে, এই জিনিসটি হইল কিন্তু ফরম্যাটিং। আমি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই জিনিসটা সম্পর্কে আমরা একটু জানলাম। তারপরে ফরম্যাটিংয়ের আরেকটা দেওয়া আছে, এই যে অথবা, যেটা ভালো মনে করো সেটা দিতে পারবে। দুই রকমভাবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো এখন টেক্সট ফরম্যাটিং কেন প্রয়োজন? মূলত জিনিসটা আমি এক কথায় লিখছি, কিন্তু এটা যদি 2 নম্বর অথবা 3 নম্বরের আলোকে আসে তখন তো আরও বড় করে দিতে হবে। যে ওয়েব ব্রাউজারে উপাত্ত তথ্যকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনার জন্য টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করার প্রয়োজন হয়, মানে ছোট বড়, আন্ডারলাইন, হাইলাইট করা ইত্যাদির প্রয়োজন হয়। কেমন? তাহলে এটা হলো মূল জিনিস, টেক্সট ফরম্যাটিং কেন প্রয়োজন। তারপরে আমরা আসি ওই যে প্রয়োজনীয় কিছু ফরম্যাটিং ট্যাগের নাম, তাদের ব্যবহার। যেমন বি মানে বোল্ড বা মোটা করে যে কোনো একটা লেখা, এটা বোল্ড করে। যেমন কিছুক্ষণ আগে আমি দেখেছি স্ট্রং আর বোল্ড একই কথা, বোল্ড বা মোটা করে। আই মানে কি ইতালিক করে। কেমন? এর কাজ এমফ্যাসাইজড
কেমন এটার কাজ এটাও ইটালিক করে, কেমন বিগ এই লেখাটা বড় করে, স্মল লেখাটা ছোট দেখায়। এইভাবে অনেকগুলি কিন্তু এখানে দেওয়া আছে, কেমন এখানে যেমন হেডিং H1 H6, এই যেমন H1 হলো ফার্স্ট হেডিং, H2 হলো সেকেন্ড হেডিং, H3 হলো এই কি H3 হলো থার্ড হেডিং, এইভাবে কেমন। আর ইএম যেটা মূলত আমি এটা সংক্ষেপে লিখেছি এমফ্যাসাইজড, EMPHASIZEDD, কেমন এমফ্যাসাইজ মানে এটাও মূলত ওই লেখাকে একটু বাঁকা করে, বাঁকা করা মানে ইটালিক করা এটাই। আর এই যে সাবস্ক্রিপ্ট অর্থাৎ এই যে মূল লাইনের এক ঘর নিচে যায় আর মূল লাইনের এক ঘর উপরে উঠে, এইভাবে আন্ডারলাইন, কেমন ইনসার্ট মানে ওই যে লেখাকে আন্ডারলাইনে বোঝায় এটা, কেমন INS যেটা এটা মূলত আন্ডারলাইন বোঝায়, কেমন। তারপরে পি হলো প্যারাগ্রাফ তৈরিতে ব্যবহার, কিউ হলো টেক্সটকে কোটেশনের মধ্যে প্রদর্শন করে, বিআর হলো এক লাইন ফাঁকা করার জন্য ব্যবহার করে। এখানে ডেল মানে ডিলিট, কেমন এইচআর আছে ভূমি সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহার হয়। এগুলি বিআর এইচআর এই ধরনের কিছু ট্যাগ নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে, কিছু পরে আলোচনা করা হবে। এই যে মার্ক নামে একটা ট্যাগ আছে, কেমন সেন্টার, টেক্সট বা কোনো ছবিকে কেন্দ্রে অ্যালাইন করে মানে সেন্টারে নিয়ে আসে, অর্থাৎ একটা পেজের মাঝখানে নিয়ে আসে। তারপরে লেখাকে হলুদ রং হাইলাইট দিয়ে চিহ্নিত করে হলো মার্ক, কেমন। তো এখন এই ধরনের কিছু ট্যাগ আমরা জানছি, এই ট্যাগের কিছু ব্যবহার আমরা মানে ব্যবহার করি আমরা এই ওয়েব পেজ তৈরি করি। যেমন এখানে আছে কম্পিউটার সায়েন্স লেখাটি আলাদা আলাদাভাবে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন অবস্থায় ব্রাউজারে প্রদর্শনের জন্য একটি ওয়েব পেজ তৈরি করে। তাহলে আলাদা আলাদা কম্পিউটার সায়েন্স এটা হলো টেক্সট, এটাকে আমরা বোল্ড করব, এটাকে আমরা ইটালিক করব, এটাকে আমরা আন্ডারলাইন করব। তাহলে কি দরকার, কোথায় একটা নোটপ্যাড দরকার। নোটপ্যাড একটা সফটওয়্যার, এটা হলো টেক্সট এডিটর সফটওয়্যার। এটা এই যে এখানে যে প্রোগ্রামটা লেখা আছে এরকম একটা প্রোগ্রাম আমরা এখন দেখাবো যে নোটপ্যাডের মাধ্যমে আমরা কোথায় প্রোগ্রামটা তৈরি করব। যেমন এখানে এই যে নোটপ্যাড কোথায় আছে, এই মূলত অল প্রোগ্রামসে যাই অ্যাক্সেসরিজ, এই অল প্রোগ্রামসে ক্লিক করলাম, অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, তারপরে আমরা নোটপ্যাডে ক্লিক করলাম। তাহলে এই নোটপ্যাডে আমার যেহেতু এখানে ফাইল তৈরি করা আছে, আমি এখানে নতুন করে তৈরি করব না, কেমন আমার এখানে ফাইল তৈরি করা আছে, আমি এটা জাস্ট দেখাবো। যেমন এই যে example1 দিয়ে এখানে করা আছে, যেমন এই যে কম্পিউটার সায়েন্স লেখাটির পাশে আছে বি, এখানে আছে আই, এখানে আছে ইউ। এখন আমরা যদি এই প্রোগ্রামটা যদি রান করতে হলে কোথায়, এটাকে তো প্রথমে এরকম একটা ফাইল তৈরি করতে হবে, ফাইলের আবার সেভ করতে হবে। এই যে সেভ, যেমন আমি যদি সেভ অ্যাজ দিই মানে একটা ফাইলের নামকরণ আছে, যদি এটাকে নাম চেঞ্জ করতে হয় তাহলে সেভ অ্যাজ দিয়ে চেঞ্জ করতে হয়। এখন এখানে সেভ অ্যাজ টাইপ টেক্সট ডকুমেন্ট দিলে হবে না, এখান থেকে দিতে হবে অল ফাইল দিয়ে তারপরে এখানে এই যে example1.html দিয়ে সেভ করতে হবে। তারপরে যাই আমি পর্দায় এই কিছুক্ষণ আগে আমি যেভাবে ফাইলটা দেখাইছি ঠিক ওইভাবে আমি পাবো, কেমন। যেমন এখানে কিভাবে পাবো, এই যে ফরম্যাটিংটাকে এখানে যেমন কিছুক্ষণ আগে আমি এখানে দেখাইছি, এই যে তখন আমি এইভাবে পাবো। যদি .html দিয়ে আমি সেভ করি তাহলে এইভাবে পাবো।
আর যদি ডট না দিয়ে শুধু এক্সাম্পল 1 দিই তাহলে একটা সাদা বক্সের মতো পাওয়া যায়। এখন আমি এক্সাম্পল 1 এটাকে যদি এটাকে যদি রান করাইতে চাই, এটাকে ওপেন করতে চাই, তাহলে কোথায় ওপেন হবে? ব্রাউজারে। ওপেন উইথ কোন ব্রাউজার? সে আমি গুগল ক্রোম, এখানে গুগল ক্রোমে আমি এটা ওপেন করব। তাইলে কি দেখা গেল বাম পাশে? এই যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রথমটা বোল্ড একটু মোটা অক্ষরে আসছে, দ্বিতীয়টা ইটালিক, তৃতীয়টা আন্ডারলাইন, কেমন এইভাবে কিন্তু আসছে। এখন আমরা এই যে আবার যদি এই প্রোগ্রামটারে যদি এইভাবে দেখতে চাই, যেমন এইখানে এইভাবে আছে, ওই যে বিআর কেমন একটা ব্রেক, অর্থাৎ লাইন ব্রেকের জন্য যেটা বর্ণনা কিছুক্ষণ আগে আমি দিয়েছি, যদি আমি ব্রেক এটা তুলে দিই তাহলে কি দাঁড়ায়? যদি এই যে ব্রেক দিছি তাই বলে 3 লাইনে আসছে, আমি যদি এই ব্রেকটা তুলে দিই তাহলে কি দাঁড়ায় আমরা সেটা একটু লক্ষ্য করব। এই যে এটাকে আবার সেভ করতে হবে, সে একই নামে আমি সেভ করলাম। তারপরে এটাকে এখন আমি ওপেন করব, কই এক্সাম্পল 1, এটাকে আমি ওপেন করব কিসে? গুগল ক্রোমে। তাহলে এবার কিন্তু কম্পিউটার সায়েন্স ওই যে দ্বিতীয় যেটা, সেটা কিন্তু পরের লাইনে আসে নাই, এটা পাশে চলে গেছে। ঠিক পরবর্তীতে আমরা যদি এখানেও যদি ব্রেকটা তুলে দিই এটাও কিন্তু পাশে চলে যাবে, কেমন? আবার যদি এই যে বডির পরে আমি যদি এখানে সেন্টার দিয়ে দিই, একটা ট্যাগ যদি এই যে সেন্টার দিয়ে দিলাম, আবার প্রতিটা ট্যাগ জোড়া জোড়ায় আসে। আমি কিন্তু প্রথমে যখন HTML পড়াইছি তখনই আমি বলছি প্রতিটা ট্যাগ জোড়া জোড়া আসে, সেন্টারের ওপেনিং আর এটা হলো সেন্টারের ক্লোজিং, কেমন এই ক্লোজিং। এখন এটাকে আবার সেভ করব, এটাকে আবার সেভ করব, এটাকে আবার রান করব প্রতিবারে বারে। যেমন রান আমি যদি এই যে এটাতে যাই, কেমন, আচ্ছা এটা যাই, এখানে ওপেন উইথ গুগল ক্রোম এটাতে দিই, তাহলে এটা মাঝখানে চলে আসছে। আমি সেন্টার দেওয়াতে মাঝখানে চলে আসছে, আর এমনিতে বাম পাশে থাকে। ওকে, তাহলে আমি প্রথম প্রোগ্রামটা দেখালাম। এখন আসি আমরা এখন আমি এই যে এক এক করে এবার আমি দ্বিতীয় প্রোগ্রামটা আবার শুরু করব। তাহলে এটা গেল, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি এটার আউটপুট এখানে আছে। এবার আসি আমরা ফরম্যাটিংটাকে ব্যবহার করে ওয়েব পেজ তৈরি, তাও এখানে শুধু হেডিং। কয়টা হেডিং? H1, H2 আপ টু H6। H1কে বলে ফার্স্ট হেডিং। যদি পরীক্ষার সময় আসে যে যেমন হয়তো দিয়ে দেয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই লেখাটি সেকেন্ড হেডিং করে দেখাও, তাহলে আমাদের দিতে হবে H2। তাহলে এই যে আউটপুটটা লক্ষ্য করো, দিস ইজ হেডিং 1, এটা হলো কিন্তু H1 ব্যবহার করলে এই সবচেয়ে বড় আসে লেখা, আর যখন H6 ব্যবহার করব তখন সবচেয়ে ছোট আসবে লেখা। আর দ্বিতীয় ওই যে দিস ইজ হেডিং 2 মানে কি H2 ব্যবহার করলে এইভাবে আসবে। তো এই প্রোগ্রামটাও আমরা একটু দেখাই, তারপরে আমরা দেখব। যেমন এখানে দ্বিতীয় প্রোগ্রামটা আমরা যদি ওপেন করি, দ্বিতীয় মানে এক্সাম্পল 2, প্রথমে আমরা নোটপ্যাডে যাব। এই যে নোটপ্যাডে আমরা প্রথমে এই নোটপ্যাড H1 থেকে H6 পর্যন্ত এখানে দেওয়া আছে। তাইলে এই নোটপ্যাডে এই প্রোগ্রামটা এখানে টাইপ করতে হবে। পরবর্তীতে এইখান থেকে আবার আমরা যদি ওপেন করি, এই গুগল ক্রোমে আমরা ওপেন করলাম, তাইলে এইভাবে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। তাইলে বোঝা গেছে। এখন যদি এই যে এখানে কিন্তু বিআর এর প্রয়োজন হয় না, তাহলে এটা কিন্তু লক্ষণীয় বিষয়। মানে ওই যে কোন সময় বিআর ব্যবহার করতে হবে, যেমন হেডিং যখন হয়, প্যারাগ্রাফ যখন হয়, তখন কিন্তু বিআর ব্যবহার করা লাগে না, কেমন? তাহলে এটাও লক্ষ্য করার প্রয়োজন আছে। যেমন এখানে প্রথম প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এখানে বিআর ব্যবহার করছি, কেমন? কিন্তু আবার যখন বিআর তুলে দিছি তখন কিন্তু রেজাল্টটা আমাদের একই লাইনে চলে গেছে, ভিন্ন লাইনে আসে না।
আচ্ছা, দ্বিতীয় প্রোগ্রামে এটা হেডিং হিসেবে যখন থাকে তখন কিন্তু বিআর এর প্রয়োজন হয় না। বিআর মানে এটা লাইন ব্রেকের জন্য এটারে বলে কি ট্যাগ, এমটি ট্যাগ, একটা এমটি ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে গেল এটা। এখন আমরা যাব পরের প্রোগ্রামটাতে। এখন আমরা যাব পরের প্রোগ্রাম, হ্যাঁ পরের প্রোগ্রামটাতে যাব। এটা গেল উদাহরণ 2। তারপরে আসি আমরা উদাহরণ 3। এখানে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ, পিতে প্যারাগ্রাফ, এখানে পি ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু বিআর ব্যবহার করা হয় না। তাহলে এই প্রোগ্রামটাও আমরা দেখি উদাহরণ 3। উদাহরণ 3 এটার প্রোগ্রামটা কীভাবে আসছে, প্রশ্নটা আমরা দেখব। প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহারপূর্বক ব্রাউজারে প্যারাগ্রাফ হিসেবে প্রদর্শনের জন্য একটি ওয়েব পেজ তৈরি করা। মানে এই যে ভিতরে যে টেক্সটটা আছে ওয়েলকাম টু HTML, এগুলি যেভাবে আছে এটাই প্যারাগ্রাফ হিসেবে এই যে আউটপুট এখানে আসছে। তাহলে এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে এই প্রোগ্রামটা আগে আমরা ওপেন করব এক্সাম্পল 3। এই যে এক্সাম্পল 3 আগে আমরা নোটপ্যাড দেখব। এই যে নোটপ্যাড, এখন এই যে পি ওয়েলকাম টু HTML, পি দিয়ে আবার শেষ, এখানেও পি দিয়ে শেষ, এখানেও পি দিয়ে শেষ। কিন্তু যদি আমি 3টা লাইন 4টা লাইন লিখি, প্রথমে পি আর শেষে পি দিই, তাহলে হুবহু এইভাবে আসবে। কেমন হুবহু, মানে ওই 3-4 লাইন যুক্ত যে লেখাটা ঠিক সেভাবে আসবে। কেমন, আবার এটার একটু ব্যতিক্রম আছে, আমি পরে দেখাবো। কেমন, পরে দেখাবো। তাহলে এখন এই প্রোগ্রামটা আমি রান করে দেখাবো। তাহলে এক্সাম্পল 3, এই প্রোগ্রামটা যদি আমি গুগল ক্রোমে দেখাই, তাহলে এই যে 3টা লাইন, কিন্তু ওই যে প্যারাগ্রাফ হিসেবে, তাহলে মাঝখানে একটা ফাঁকা আছে। যেমন হেডিং যখন দেখাইছি তখন কিন্তু মাঝখানে অলরেডি এমনি এরকম একটা ফাঁকা থাকে। এই কারণে মূলত এগুলি বিআর লাগে না, লাইন ফাঁকার জন্য কোনো কিছু করার দরকার নেই। কেমন, তাহলে এইভাবে প্যারাগ্রাফ দিয়ে আরম্ভ হবে, প্যারাগ্রাফ দিয়ে শেষ হবে। তাহলে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এটা লাগবে। কেমন, তাহলে এখন আমরা এই যে 3 নম্বর প্রোগ্রামটা, কেমন, আর এই যে টাইটেল বারে যে প্যারাগ্রাফ লেখা আছে, কেমন, সেই প্যারাগ্রাফটা, যেমন আমরা তো কয়েকটা প্রোগ্রাম দেখাই ফেলছি। যেমন এই কিছুক্ষণ আগে আমরা হেডিং দেখাইছি। এখন এই যে প্যারাগ্রাফ, এটা কিন্তু টাইটেল বার। এই যে টাইটেল বারে যে লেখাটা আছে, এই প্যারাগ্রাফ হিসাবে ব্রাউজারে ওই জায়গাটা, যেমন আমার যদি বাম পাশে দিকে খালি থাকতো, তাহলে এই প্যারাগ্রাফটা এখানে শো হতো, তাহলে এখানে শো হয়েছে এখন। তাহলে এইখানে এই প্রোগ্রামটাতে আমি এই যে টাইটেলের মধ্যে যে অংশটা দিয়েছি, কেমন, সেটাই কিন্তু ওখানে দেখা যায়। যেমন এখানে আমি হেডিং দিয়েছি, আগেরটা কিন্তু হেডিং ছিল। ওকে, কেমন, এটা মনে রাখতে হবে। যেমন আমি পরের প্রোগ্রামটাতে গেলে তখন আরেকটু ক্লিয়ার হবে, আরেকটা দেখাবো, তাহলে বুঝতে পারবে। কেমন, এখন আমাদের এরপরে কি আছে আমরা একটু দেখি। তাহলে এটা গেল উদাহরণ 3। তাহলে এবার উদাহরণ 4, তোমার নাম ঠিকানা ব্রাউজারের মাঝখানে প্রদর্শনের জন্য একটি ওয়েব পেজ তৈরি করো। নাম ঠিকানা, তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে আশরাফুদ্দিন ক্লাস 11, কেমন, এরপরে বিআর দিয়েছি সোনাপুর কলেজ, বিআর দিয়েছি নোয়াখালী। তাহলে লেখাটা কিভাবে আসছে আগে আমরা প্রোগ্রামটা যে ইয়াতে দেখি। তারপর এই যে আউটপুট আশরাফুদ্দিন ক্লাস 11, এখানে কিন্তু বিআর নাই, তাহলে আশরাফুদ্দিন ক্লাস 11 এক লাইনে চলে আসছে। তারপরে বিআর আছে, মানে লাইন ব্রেকের জন্য দেওয়া আছে সোনাপুর কলেজ, আবার ব্রেকের জন্য দেওয়া আছে নোয়াখালী, এইভাবে কিন্তু আসছে। তাহলে এখন আমরা প্রোগ্রামটা দেখব 4-এ প্রথমে আমরা নোটপ্যাডটা দেখি। এই যে এখানে দেওয়া আছে আশরাফুদ্দিন ক্লাস 11 বিআর, কেমন,
এটাকে ইচ্ছা করলে বড় করা যায়, এই যে ফরম্যাট দিয়ে, এই যে ফন্ট দিয়ে, এখানে এখন 12 সাইজ আছে, এটাকে যদি আমি 20 সাইজ করি, বড় সাইজ করি, তাহলে এইভাবে বড় আকারেও দেখা যায়। আবার তো যদি পেজ বড় করতে চাই তাও এইভাবে পেজ বড় করা যাবে। তাহলে এখানে আমরা এই যে আশরাফুদ্দিন 11 মাঝখানে বিয়ার নাই, তাই বলে কিন্তু এক লাইনে চলে গেছে। আর যদি বিয়ার দিয়ে আমরা লিখতাম, বিয়ার হলে একটা এমটি ট্যাগ ব্যবহার করতাম, তাহলে কিন্তু 2 লাইনে হইতো, যেমন যেটা হয়েছে এই যে সোনাপুর কলেজ এবং নোয়াখালী, এটা হয়েছে 2 লাইনে। তাহলে এরকম আবার এই যে সেন্টার ট্যাগ ব্যবহার করছি, এই কারণে লেখাটা চলে গেছে সেন্টারে। যদি সেন্টার ট্যাগ না ব্যবহার করতাম তাহলে লেখাটা যাইতো বাম পাশে। আবার পরবর্তীতে আরেকটা লেখা দেখাবো, যেমন ওই যে কোনো লেখা ডান পাশে চলে যায়। আগামী ক্লাসে এটা আমি দেখাবো, ওই যে রাইট, কিভাবে রাইটে যায়, রাইট অ্যালাইনমেন্ট। যেমন আমি এই যে ওয়ার্ডে যাই, যেমন এই লেখাটা যদি আমি এখানে এই অ্যালাইন লেফট, আমি এটা লেফটে দিই, আবার এটা কি আছে, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা দিলে রাইটে চলে যাবে, আবার এটা দিলে সেন্টারে আসবে। এইভাবে ওই যে সেন্টার দিয়েছি, এই কারণে সেন্টারে আসছে। যদি আমি রাইট দিই, তবে রাইটের ক্ষেত্রে ওই সেন্টার যেভাবে দিয়েছি সেভাবে দিলে হবে না, ঠিক আছে? সেটা অন্যভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করে দিতে হবে, সেটা আমি আগামী ক্লাসে বুঝাবো। তো আগামী ক্লাসে আশা করি যুক্ত থাকবে। এখন আমরা এই প্রোগ্রামটারে রান করে দেখাই। যেমন এই যে মাঝখানে চলে আসছে, এখন আমি বড় করেও দেখাতে পারি। আর যদি আমি সেন্টার তুলে দিই তাহলে কিন্তু লেখাটা কিন্তু বাম পাশে যাবে। তাহলে ঠিক আছে, একটু দেখাই, অসুবিধা নেই। লেখাটা এই যে সেন্টার আমি তুলে দিলাম, এখানেও সেন্টার তুলে দিলাম। এখন আবার এটাকে সেভ করতে হবে, সেভ করে আবার এটাকে এখন রান করতে হবে। এবার কিন্তু বাম পাশে চলে আসছে। ওকে, তাহলে বোঝা গেছে আমি সেন্টার তুলে দিলাম আর বাম পাশে চলে আসলো। ওকে, তাহলে এবার কিন্তু আর সমস্যা থাকার কথা না। তো ঠিক আছে, আমরা এবার আবার মূল ইয়াতে চলে যাচ্ছি। উদাহরণ 4 গেল। এবার আমাদের একটা বাড়ির কাজ আছে। বাড়ির কাজে 2টা দৃশ্যকল্প আছে। 2টা দৃশ্যকল্প 2 ভাবে আছে। যেমন আচ্ছা, প্রথমে হোম পেজ কি, কয়ের প্রশ্ন, আর বিআর ট্যাগটি কোন ধরনের ট্যাগ। কিছুক্ষণ আগে আমি আলাপ করেছি বিআর ট্যাগ কোন ধরনের ট্যাগ, সেটা যারা মনে রাখতে পারছে আমরা বই দেখে এটা ক্লিয়ার করে নিতে। দৃশ্যকল্প একের HTML কোড কেমন হবে তা দেখা। তাহলে এখানে ইনফরমেশন একটু মোটা আছে, তাহলে কি এখানে কি ট্যাগ ব্যবহার করতে হবে, তাহলে বোল্ড, এটা আছে ইটালিক, এটা আছে কি টেকনোলজি আন্ডারলাইন আছে। আবার এখানে দিস ইজ মাই, মানে এখানে আর একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, যে একটা লাইনে দাগ কাটা থাকে, এটা হয় স্ট্রাইক, নয় এস, নয় ডিলিট। যেটা আমি যেমন একটু দেখাইতে পারি, ব্যাগে যেতে হয়। তো ঠিক আছে, এই যে আমি এখানে দেখাই, এই ডেল লেখাকে মাঝখান দিয়ে দাগ কেটে দেয়, দাগ টেনে কেটে দেয়। এস লেখাকে মাঝখান দিয়ে দাগ টেনে কেটে দেয়। আবার স্ট্রাইক, তাহলে ডেল মানে ডিলিটেড, তারপরে এস, তারপরে স্ট্রাইক। এই 3টা একই ধরনের, যেটাই ব্যবহার করে তাহলে ওইভাবে কিন্তু এখানে কাজ করবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা দৃশ্যকল্প গেল। তারপরে টাইপ HTML প্রোগ্রাম, এটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলে যেভাবে আসে এইভাবে আসবে। আর দৃশ্যকল্প 2, এখানে দৃশ্যকল্প 2 এর প্রথম লাইন সবচেয়ে বড়, তাহলে ওয়েলকামে সবচেয়ে বড় মানে কি এইসব ব্যবহার করতে হবে, এই হেডিং, বড় হেডিং। আর দ্বিতীয় লাইনে সবচেয়ে ছোট হেডিং মানে H6 ব্যবহার করতে হবে। তারপরে তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে, তাহলে প্রথমে প্যারাগ্রাফ দিতে হবে, আবার এটা সেন্টারে আসে, আবার এটা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এইভাবে আসে। এটা আস্তে আস্তে বুঝতে পারবে। এরপরে আগামী ক্লাসে একটা প্রোগ্রামও আছে, তাহলে মোটামুটি জানতে পারবে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংকস অল। তাহলে আগামী ক্লাসে ফরম্যাটিং ট্যাগের বাকিগুলি পড়াবো।
আশা করি তোমরা যুক্ত থাকবে। এখন আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি, অর্থাৎ স্টপ শেয়ারিং করে দিয়েছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে ফরম্যাটিং ট্যাগের বাকি অংশগুলিতে যুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব।